সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, যুদ্ধ শব্দটি শোনা মাত্রই আমরা সবাই কম বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি এবং তার পাশাপাশি আবার অন্যায় অশুভ শক্তিকে নির্মূল করতে হৃদয় কোণে একেবারেই অজান্তে আমাদের আগুন জ্বলে ওঠে এবং যুগে যুগে শক্তিমান কবিদের শক্তিশালী লেখনী আমাদের মনের শক্তিকে বাড়িয়েছে সবসময়। আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা সংগ্রাম করেছি, আমরা আপোষহীন থেকেছি। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সেই শক্তিশালী যে লেখনী, তার দ্রোহ এবং প্রেমের যে চর্চা, সে চর্চা তো মূলত সবসময় আমাদেরকে সেই আপোষহীন থাকতে শিখিয়েছে, লড়াই করতে শিখিয়েছে অন্যায়, অত্যাচার, সমস্ত ধরনের কুসংস্কার, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, এই কুপমণ্ডকতা সমস্ত কিছুর বিরুদ্ধে। আর আমাদের মহান মুক্তিযুদ্ধেও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখনী সব সময়ই আমাদেরকে সাহস জুগিয়েছে, একেবারেই রণক্ষেত্র থেকে শুরু করে সেই শরণার্থী শিবির পর্যন্ত। আমরা পার করছি আগস্ট মাস, শোকের মাস। সেখানেও শোককে ছাপিয়ে আমরা প্রতি মুহূর্তে সেই শক্তিটা খুঁজে পেয়েছি তো আসলে কবিদের, সাহিত্যিকদের লেখনীর মধ্য দিয়েও। যেমন করে মুক্তিযুদ্ধে আমরা সবাই একীভূত হয়ে গিয়েছিলাম, একত্রিত ছিলাম, আমরা আমাদের একেবারেই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে গিয়েছিলাম, সেরকম আজকেও এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে প্রতি মুহূর্তে। এই অদৃশ্য শত্রু কতটা দীর্ঘায়িত হবে, এই যুদ্ধ আমাদের কত দীর্ঘ সময় বয়ে বেড়াতে হবে আমরা জানি না, কিন্তু আমাদের বুকের মধ্যে যদি সেই মুক্তিযুদ্ধের চেতনা থাকে, সেই কবি কাজী নজরুল ইসলামের সেই অনুপ্রেরণা আজও আমরা বুকের মধ্যে ধারণ করতে পারি, আমরা অনুপ্রাণিত হতে পারি প্রতি মুহূর্তে, তাহলে বোধহয় এই যুদ্ধে আমরা জয়ী হবই। তাই আজকে আমরা একুশের রাতে আমাদের আলোচনাটা সাজিয়েছি, অর্থাৎ শিরোনাম করেছি আজকে একুশের রাতের করোনা মোকাবেলায় মুক্তিযুদ্ধের চেতনা। দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন যে কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী এবছর পালিত হচ্ছে। সেই ৪৪তম মৃত্যুবার্ষিকীতে এসে এই ক্ষণে, এই করোনাকালীন যুদ্ধের সময়ও আমরা দাঁড়িয়ে সেই কবির সেই যে শক্তিশালী লেখনী, আমি বারবারই এই শব্দটাই উচ্চারণ করতে চাচ্ছি, সেই লেখনীটাই আমরা আমাদের একেবারেই ভেতরে অন্তরের যে অন্তঃস্থল সেখানে ধারণ করে এগিয়ে যাব। আর আজকের এই আলোচনায় আমরা কাদেরকে পেয়েছি শুরুতেই আপনাদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন এই আলোচনায় গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, রয়েছেন হারুন হাবিব, লেখক ও বিশ্লেষক, এবং আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন হাসানুজ্জামান, ভারপ্রাপ্ত মহাসচিব, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। আমি আজকে আমাদের সম্মানিত অতিথি যে তিনজন রয়েছেন যুক্ত, তাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি শুরুতে একুশে রাতে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি আলোচনায় আপনাদেরকে পেয়েছি। আমি আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি গোলাম কুদ্দুস আপনাকে দিয়ে, যে শিরোনামটা আজকে আমরা করেছি করোনা মোকাবেলায় মুক্তিযুদ্ধের চেতনা, সেখান থেকে আমি একটু বলতে চাচ্ছি যে একেবারেই করোনার এই সময়টাতে আমরা তো এখন এসে শনাক্ত ৩ লাখ ছাড়িয়েছি এবং মৃত্যুর যে মিছিল সেখানেও ৪,০০০-এর সংখ্যাটা আমরা পার করে এসেছি। এরকম একটি সময় তো আসলে দিশেহারা এই পুরো জাতি। সেই দিশেহারা জাতিকে একেবারেই সঠিক পথ দেখানো, তাদেরকে জাগ্রত রাখা সদা সর্বদা, সেই জাগরণের কবি যে কাজী নজরুল ইসলামের প্রেরণায় একেবারে অনুপ্রাণিত রাখা, সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের যে চেতনাটা সেটা নিয়ে আমরা কিভাবে এগিয়ে যাব বলে বা এই যুদ্ধে জয়ী হব বলে আপনি মনে করছেন? আমি আজকে একুশে রাতের এই অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক এবং অতিথিবৃন্দ আপনাদেরকে অভিনন্দন জানাই। প্রথমেই আমি বিশ্বকবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবং আপনি শুরুতে বলেছেন আগস্ট মাস বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই পুরো মাস ব্যাপী এমন অনেক ভয়াবহ শোকাবহ ঘটনা ঘটেছে যা বাঙালি জাতিকে আলোড়িত করে। আমি আজকের এই দিনে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 এবং 21 আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের আলোচনার প্রেক্ষাপটটা অনেক বিস্তৃত। কবি নজরুল, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং এই মুহূর্তে কিভাবে আমরা পরিস্থিতি মোকাবেলায় কবি নজরুল থেকে শক্তি সঞ্চয় করব, সাহস সঞ্চয় করব। আপনি নিজেই শুরুতে অনেকগুলো কথা বলেছেন যেগুলোর সাথে ভিন্ন মত করবার কোনো কারণ নেই। কবি নজরুল
তিনি নানাভাবে পরিচিত। তার পরিচিতি বিদ্রোহী কবি, মানুষের কবি, সাম্যের কবি, মানবতার কবি, প্রেমের কবি। তবে সবকিছু ছাপিয়ে তার বিদ্রোহী সত্তা সামনে চলে আসে। এই যে তার বিদ্রোহী সত্তা সামনে চলে আসে, এর পিছনে কারণ কি? কবি নজরুল সম্ভবত পৃথিবীর সেই স্বল্প কয়েকজন কবির অন্যতম, যার কাব্য রচনার পিছনের মূল অনুপ্রেরণা হলো তার রাজনৈতিক বিশ্বাস। আমরা তো জানি কবি নজরুল সেই বাল্যকাল থেকে কিভাবে লড়াই করে, সংগ্রাম করে, বিরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন। দারিদ্রতা এবং সামাজিক কুসংস্কার, শ্রেণী বিভক্ত সমাজ, জাতপাতের সময়ে কবি নজরুল নিজে সে সংগ্রামের সাথে লড়াই করে নিজেকে যেমন রক্ষা করেছেন, নিজে বেড়ে উঠেছেন সেইভাবে, জি এবং জি সামাজিক রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতা উপলব্ধি করেছিলেন। এবং সেটি তার কবিতায়, তার গানে, তার 3টি উপন্যাস, ছোট গল্পে সেগুলো প্রতিফলিত হয়েছে। কবি নজরুলের তার দেশপ্রেম, স্বাধীনতার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী লড়াইয়ের যে আহ্বান, এবং যেটি আমরা জানি যে 1920 সালে যখন তিনি বাঙালি পল্টনে ভেঙে দেওয়া হলে, তিনি যখন সৈনিক জীবন ছেড়ে যখন আবার কলকাতায় ফিরে এলেন, কমরেড মুজাফরের বাড়িতে তিনি উঠলেন, সেই সময় তিনি 2টি পত্রিকার দায়িত্ব পেয়েছিলেন। প্রথম দিকে নবযুগ, পরবর্তী পর্যায়ে নবযুগ বন্ধ হয়ে গেলে তিনি ধূমকেতু পত্রিকার দায়িত্ব গ্রহণ করেন। জি এবং এই ধূমকেতু পত্রিকায় তিনি পূজার সঙ্গে আনন্দময়ের আগমনে এবং পরবর্তী পর্যায়ে একটি সম্পাদকীয় হতে ভারতবর্ষের স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন, যার কারণে তাকে 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। এবং নজরুলের জীবনে আরেকটি বড় প্রভাব হলো তার পার্শ্ববর্তী বীরভূমের নান্নর গ্রামে, সেটি ছিল চণ্ডীদাসের মূল পীঠস্থান। চণ্ডীদাসের মূল বাণী ছিল সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং চণ্ডীদাসের এই বাণী তাকে দারুণভাবে প্রভাবিত করেছিল, যেটি আমরা প্রত্যক্ষ করি। আমাদের মুক্তিযুদ্ধে নজরুলের এই যে বিপ্লবী গান, কবিতা আমাদেরকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করেছিল, জীবনদান উজ্জীবিত করেছিল, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। সংকটে কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, সেই শিক্ষা আমরা কবি নজরুল থেকে আমরা পেয়েছি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, স্বাধীনতার জন্য পরাধীনতার বিরুদ্ধে লড়াইয়ে তার অনুপ্রেরণা আমরা সবসময় পেয়ে এসেছি। বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধে তার অবদানের তো কোনো সীমা নেই, এটা আপনি নিজে উল্লেখ করেছেন। আজকে পুরো বিশ্ব যখন করোনার সংকটের ভয়াবহ থাবায় আমরা যখন সংকটের মধ্যে নিমজ্জিত, এবং বাংলাদেশের বাইরে না, আপনারা জানেন প্রথম দিকে করোনার সংকট মানুষের মধ্যে যে ভীতির সঞ্চার করেছিল, এবং তার কারণে যে মানবিক মূল্যবোধের যে অবক্ষয় আমরা প্রত্যক্ষ করেছি। সন্তান তার মাকে বাগানে ফেলে আসছে, স্ত্রী তার স্বামীকে বা স্বামী তার স্ত্রীকে খোলা জায়গায় ফেলে চলে আসছে। এই যে মানুষের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, মানবিক বোধের যে অভাব আমরা সেখানে প্রত্যক্ষ করেছি, এটি কখনো মেনে নেওয়া যায় না। এই যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, বা মানুষের জন্য যে বেঁচে থাকা, মানবিক বোধ নিজেদের মধ্যে জাগিয়ে তোলা, সবাই মিলে একসাথে সংগ্রাম করা, লড়াই করা, সবাই মিলে বাঁচবো, সবাই মিলে মরবো, এই যে মানবিক বোধ এবং ঐক্যবদ্ধ শক্তি যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে। কিন্তু আমরা করোনা কালে প্রথম দিকে সেই বিষয়টি আমরা দেখিনি। মানুষের মধ্যে ভয়, ভীতি, সবকিছু কারণে মানবতা যেন কোথাও হারিয়ে যেতে বসেছিল, কিন্তু সেটি আবার ফিরে এসেছে। এবং কবি নজরুল ইসলামের এই মানবতা বোধ এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে লড়াই করবার মতো যে সাহস, সেটি আমাদেরকে নিশ্চয়ই অনুপ্রাণিত করবে। তিনি মুয়াজ্জিনের চাকরি করেছেন, তিনি রেলওয়ে গার্ডের পাচকের চাকরি করেছেন, কিন্তু পাচকের চাকরি করা অবস্থায় তিনি রেলওয়ে গার্ডের স্থির যাত্রী কেন্দ্রের উর্দু সঙ্গীত শিখেছিলেন, এবং তিনি গীতাঞ্জলি প্রায় তার মুখস্থ ছিল। তিনি রুটির দোকানে চাকরি করেছেন, কিন্তু তার কাব্য প্রতিভা তখন শুরু হয়েছিল। তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন, এবং সেখানে তিনি যখন ইরানি ছিলেন, পারস্যে, তখন গজল তিনি আয়ত্ত করেছিলেন, এবং সেখানে বাউন্ডেলের আত্মকাহিনী সেটি তিনি প্রথম রচনা করেছিলেন তিনি যখন সেনাবাহিনী ছিলেন।
হারা মানে কি? যে কোনো বিরুদ্ধ পরিবেশে নিজেকে সচেতন রাখা, সাহস রাখা, ঐক্যবদ্ধ রাখা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য পরিস্থিতি যতটাই বৈরী থাকুক না কেন, জি জি জি, কবি আমাদের সেই শিক্ষাটাই দিয়েছেন যে বৈরী পরিস্থিতি উপেক্ষা করেও আমাদেরকে সেই সাহসটা রাখতে হবে। আমরা করোনা কালেও আমরা সেই সাহসটা রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। গোলাম কুদ্দুস, আমি আপনার কাছে আবারও ফিরবো। আমরা বলতে পারি জি, আমি এই পর্যায়ে আসতে চাই মুক্তিযোদ্ধা লেখক ও বিশ্লেষক হারুন হাবিব আপনার কাছে। যে কথাটা আমরা সব সময় আসলে কবি নজরুলের কবিতায় পড়ে থাকি, যে বাক্যগুলো প্রতি মুহূর্তে আমাদেরকে নতুন করে সেই মানবতার জয়গান গাইতে শিখায়, যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কিন্তু সত্যিকার অর্থেই সেটা কতটা আমরা একেবারেই আমাদের যে বাস্তবিক জীবন, সেই জীবনে কতটা ধারণ করতে পারছি? কারণ এই করোনা কালেও সেই দরিদ্র যে মানুষগুলো, তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি আসলে, কিন্তু সেটা আসলে কতটা ছিল, বা নজরুলের যে শিক্ষা, সেই শিক্ষাটার আমাদের একেবারেই সামনে উপস্থাপনের কোনো কমতি আপনি দেখছেন কিনা এই করোনাকালে? ধন্যবাদ আপনাকে। আসলে আজকের এই যে অগাস্ট মাস আমাদের, আমরা সম্ভবত জাতীয়ভাবে জানি এবং মানি যে এই মাসটি আমাদের অত্যন্ত সুখের মাস, ভয়াবহ সুখের মাস। মাত্র এ মাসের 15 তারিখেই মুক্তিযুদ্ধের 3.5 বছরের মাথায় বাংলাদেশ রাষ্ট্রের জনকের হত্যাকাণ্ড ঘটেছে। এবং আরো একটি কাকতালীয় হোক বা ঐতিহাসিক, এটাই সত্য, এই অগাস্ট মাসেই কিন্তু বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও মৃত্যুবরণ করেছেন শেষ দিকে। আমি আমার কথার শুরুতে আমাদের জাতির জনক এবং আমাদের জাতীয় কবি দুজনের প্রতি সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করি। এবং সেই সঙ্গে আপনি যে কথাটা বলে আলোচনাটা শুরু করেছেন, যে নজরুলের কাব্য স্পৃহা, তার শক্তি, তার গান কিভাবে মুক্তিযুদ্ধকে আমাদের অনুপ্রাণিত করেছে, এবং আজ যে একটা বিশ্ব মহামারী চলছে সারা পৃথিবীতে, বাংলাদেশ তো নিশ্চয়ই, তাতে তার যে স্পিরিট, তার যে চেতনাটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি। আমার যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে গোলাম কুদ্দুস যথার্থই বলেছেন, কাজী নজরুল ইসলামের জীবনের একটা পাঠ উনি করেছেন, তার প্রতিরোধের সাহসের ব্যাপারটা উল্লেখ করেছেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল একটা বড় এবং প্রতাপশালী পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, যখন, এবং বাঙালিরা তখনই সশস্ত্র হয়েছিল যখন তাদের উপর একটা আরোপিত যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, গণহত্যা চাপিয়ে দেওয়া হলো, নির্বিচার নারী নির্যাতন চাপিয়ে দেওয়া হলো। আমাদের সৌভাগ্য যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা পেয়েছিলাম, যিনি আমাদের গণমানুষকে সশস্ত্র করেছে, সাহসী করেছে। নিঃসন্দেহে আমরা যদি দেখি মুক্তিযুদ্ধে, আমরা জানি যে স্বাধীন বাংলা বেতারের একটা বিশাল বিস্ময়কর ভূমিকা আছে, এবং সেই বেতারের অসংখ্য গান আমাদের কাজী নজরুল ইসলামের গান, যে গানগুলো মুক্তিযুদ্ধের মাঠে আমাদের সশস্ত্র মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে। মুক্তিযুদ্ধের মাঠের বাইরে আমাদের ভারতের মাটিতে যে 1 কোটি শরণার্থী ছিল, তাদেরকে অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে, এবং যারা অবরুদ্ধ বাংলাদেশে বসবাস করছে তাদেরও সাহস জুগিয়েছে। অর্থাৎ নজরুল কেবলমাত্র ইংরেজ উপনিবেশবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন, জেলে গিয়েছেন, বন্দী হয়েছেন, আবার মুক্ত হয়েছেন, শুধু তাই না, তার অসংখ্য কাব্যগ্রন্থ নিষিদ্ধ করেছে ইংরেজ, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কাজী নজরুল ইসলাম ছিলেন একটা দ্রোহের প্রতীক, মানুষের প্রতি মানুষের ভালোবাসার প্রতীক, সাম্যের প্রতীক। আপনি কিছুক্ষণ আগে নজরুলের সেই চেতনাবোধ, যে সাম্য, সেটা বিঘ্নিত হচ্ছে বলে এক ধরনের কথা আলোচনা সূত্রপাত করেছেন। দেখুন, আমরা যে করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, এটা একটা দুর্বিষহ কাল আমাদের প্রজন্মের জন্য। আমরা
আমাদের যাদের বয়স অনেকটাই হয়েছে, মুক্তিযুদ্ধের সময় আমরা যারা তরুণ ছিলাম, আজ নিঃসন্দেহে আমরা তা নই, অনেক অনেক 50 বছর আমরা পেরিয়ে গেছি। আমরা কিন্তু জীবনের একটা মুক্ত অবস্থা দেখেছি, একটা একটা পরিপূর্ণ আবহ দেখছি। কিন্তু আমরা জানি না আমাদের সন্তানেরা এবং তাদের পরের প্রজন্মরা এই করোনা মহামারীর ফলে আরেকটি নতুন বিশ্ব দেখবে কিনা। যতদিন তারা বেঁচে থাকবে, তারা কাজ করবে, আরেকটা নতুন পরিবেশ হবে বলেই আমি মনে করি। কিন্তু মানুষকে তো বেঁচে থাকতে হবে, মানুষকে সামনে এগিয়ে যেতে হবে, মানুষকে সব বাধার বিপত্তির সামনে দাঁড়িয়ে মনুষ্যত্ব বা মানব সম্প্রদায়ের জয়গান না গাইলে তো মানুষ থেকে যাচ্ছে না। সে কারণেই মনে করি যে নজরুলের গান, কবিতা এবং তার কাব্য যেভাবে আমাদের মুক্তিযুদ্ধে সাহস জুগিয়েছে, সেভাবেই এই মুক্তিযুদ্ধের যে অবিনাশী চেতনা, সেটাও আমরা যদি ব্যবহার করতে পারি, আমরা যদি সাহসী হয়ে উঠি এই করোনা মোকাবেলায়, এখানে দুটো জিনিস নিঃসন্দেহে বলার মতো। এই সময়ও কিন্তু আমরা লক্ষ্য করছি দুর্ভাগ্যক্রমে এক শ্রেণীর মানুষ, তারা এই মানুষের দুর্গতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করছে, নিম্ন শ্রেণীর ব্যবসা হিসেবে ব্যবহার করছে। অতএব আমার মনে হয় যে আমরা সত্যিকার অর্থেই নজরুলের সেই সাম্যবাদ, নজরুলের যে মানুষই মানুষের জন্য যে বাদ, এটাকে আমরা ঠিক মতো আত্মস্থ করতে পারিনি। এমনকি যে বাংলাদেশ রাষ্ট্রের স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারও যে বাণী, অমুক বাণী, সেটাও কিন্তু আমরা ফলো করতে পারিনি, অনুধাবন করতে পারিনি, তাকে ফলো করে সামনে এগোতে পারিনি। কিন্তু এটাও তো সত্যি যে সব সময় যুগে যুগে এই ধরনের অপশক্তি থাকে। সামাজিক অপশক্তিগুলো মানুষকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করে তাদের নিজেদের স্বার্থে, তাদের অন্ধত্বর কারণে। এবং আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর আগামী বছর পালিত হবে। আমরা জানি না কিভাবে পালিত হবে, কারণ এবছরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর যে অনুষ্ঠান ঘটা করে করবার কথা ছিল, সেটা কিন্তু করা সম্ভব হয়নি। কিন্তু আমরা বলি আমরা তো এগিয়ে যাচ্ছি, কাজেই এই এগিয়ে যাওয়ার যে পদক্ষেপগুলো, এর জন্য সাহসের দরকার, এর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দরকার, এই জন্য আমাদের মুক্তিযুদ্ধকে দরকার, কাজী নজরুল ইসলামকে দরকার। জি, আমাদের কখনোই হাল ছাড়লে চলবে না। আমি আপনার কাছেও আবারও আসতে চাই হাসানুজ্জামান, আপনার কাছে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই করোনাকালের এই যে করোনা যুদ্ধ, এখানে এগিয়ে যাওয়া, কিন্তু মুক্তিযুদ্ধে তো শত্রুপক্ষ চিহ্নিত ছিল, কিন্তু করোনায় সেই শত্রু একেবারেই অদৃশ্য। মুক্তিযুদ্ধ যেটা আমরা সেই 1971 সালের কথা বলি, সেখানে অস্ত্র নিয়ে যুদ্ধ করা গেছে, সেখানেও এক ধরনের কৌশল খাটিয়ে তারপরে গেরিলা যুদ্ধ হয়েছে। কিন্তু এখনকার যে সময়, এই প্রেক্ষাপটে, এই করোনাকালীন এই প্রেক্ষাপটে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে তেমন কোনো গোয়েন্দা তথ্য নেই। আসলে সত্যি কথা বলতে কোনো তথ্য, প্রতিদিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন নতুন তথ্য দিচ্ছেন, একেবারে এটা গবেষণা সাপেক্ষ একটি ব্যাপার। গবেষণা হচ্ছে, আমরা কিছু তথ্য পাচ্ছি, আবার সেই তথ্য পরিবর্তন হয়ে নতুন তথ্য আসছে, শত্রুটাও যেখানে অদৃশ্য। নজরুল যেভাবে মুক্তিযুদ্ধে নজরুলের গান কারারে লৌহ কপাট, যেখানে একেবারে সেই কারাবন্দী মানুষ ভেঙে বের হয়ে আসার যে সাহস জুগিয়েছে, এখানে উল্টো মানুষকে ঘরবন্দি হতে হচ্ছে। কিন্তু তারপরও সারা বিশ্বজুড়ে হয়তো ভ্যাকসিন আবিষ্কারে একটি আলোর মুখ দেখার জন্য সেই সৃষ্টি সুখের উল্লাসে প্রতি মুহূর্তেই হয়তো কম্পিত হচ্ছে একেবারে বিশ্ববাসী। এই দুইটি যুদ্ধকে আপনি কিভাবে সমন্বয় করবেন? সেখান থেকে আমরা কিভাবে নজরুলের সেই সাহসী প্রেরণায় অনুপ্রাণিত হব? জি, হাসানুজ্জামান। ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর দিতে গেলে আমাকে প্রথমেই, যেহেতু আজকে এখনো জাতীয় শোকের মাস চলছে, প্রথমেই আমি জাতির জনক, হাজার বছরের সন্তান বঙ্গবন্ধু এবং তার সাথে তার পরিবারের সদস্য যারা নিহত হয়েছিল 15ই আগস্ট, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই সাথে 21শে আগস্ট যে বোমা হামলা চালানো হয়েছিল, যে বোমা হামলার মাধ্যমে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল, তাদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং আপনি যে প্রশ্ন করেছেন তার জবাব দিতে গিয়ে প্রথমেই বলতে হবে যে আমরা
প্রথম যখন করোনা শুরু হলো, জি সেই শুরু হওয়ার মুহূর্তে আমি মনে হয় আমরা একটা বিরাট ভুল করে বসেছিলাম। ভুলটা হচ্ছে, প্রথম যখন সরকার সম্ভবত 25শে মার্চ রাতে ছুটি ঘোষণা করলেন, জি সাধারণ সেই ছুটি ছুটি ঘোষণা। সাধারণ ছুটি ঘোষণা, সেই সাধারণ ছুটি ঘোষণাটাকে আমরা যদি সাধারণ ছুটি ঘোষণা না বলে আমরা তখন 2 সপ্তাহের জন্য সান্ধ্য আইন জারি করতাম, সবাইকে ঘরে থাকতে বাধ্য করতাম, তাহলে আজকে এই করোনার এই বিস্তার ঘটতো না, করোনার বিস্তার অনেকটাই রোধ করা যেত। তাই আমি মনে করি যে যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ সঠিকভাবে গ্রহণ করা হয়নি, যেটা আমাদের গ্রহণ করা উচিত ছিল। আর আপনি করোনা ভ্যাকসিনের কথা বলছিলেন, জি জি করোনা ভ্যাকসিন বিভিন্ন দেশে শুনছি আবিষ্কার হচ্ছে। ইতিমধ্যে শুনেছি, প্রথমে শোনা গিয়েছিল যে ইংল্যান্ডে আবিষ্কার হয়েছে, ইংল্যান্ড থেকে পরে আস্তে আস্তে শোনা গেছে সোভিয়েত ইউনিয়ন আবিষ্কার করেছে, চীন আবিষ্কার করেছে, যে এখন অক্সফোর্ড শুনছি ইউনিভার্সিটিটা ভারতও আবিষ্কার করেছে। একেবারেই সবচেয়ে এগিয়ে রয়েছে এটা বলা হচ্ছে। সবার আগে। আমেরিকার মডার্নাটাও Right. তারপরে রয়েছে। সবার আগে। জি, তারপরে Right. রাশিয়ার ভ্যাকসিনের কথা বলা তো হচ্ছে। ফলে হ্যাঁ, সর্বশেষ হ্যাঁ, এমনকি এখন ভারতের কথাও শুনছি, তারাও নাকি ভ্যাকসিন আবিষ্কার জি, করছে। পুরো বিশ্বে প্রায় 200 মতো আমরা ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে। জি, তো এই প্রসঙ্গে বলতে গিয়ে বলতে হবে যে আমরা যেহেতু পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ, তাই ধনী দেশগুলো যেভাবে অগ্রাধিকার পাবে, আমাদেরকে সেই অগ্রাধিকার দেওয়া হবে কিনা সেটার উপর নির্ভর করবে যে আমরা এই ভ্যাকসিন কবে নাগাদ পেতে পারি। তবে এই প্রসঙ্গে বলা বাহুল্য যে আমরা কিছুদিন আগে সরকার ঘোষণা দিয়েছিলেন যে যারা মাস্ক ব্যবহার করবে না তাদেরকে ফাইন করা হবে। জি জি এই ঘোষণার পরে এক পর্যায়ে শোনা গিয়েছিল যে 1 লক্ষ টাকা পর্যন্ত ফাইন করা হবে। আমি একদিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়কে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে রিকশাওয়ালাকেও কি 1 লাখ টাকা ফাইন করা হবে? তার উত্তরে তিনি বলেছিলেন, না, রিকশাওয়ালার সামর্থ্য অনুযায়ী তাকে ফাইন করা হবে। কিন্তু আজ পর্যন্ত আমরা কোথাও শুনিনি যে এই অপরাধে কাউকে জরিমানা করা হয়েছে বা ফাইন করা হয়েছে। আমি মনে করি যে যদি আমাদের আইনটি কঠোর হতো, জি যদি কঠোর নিয়ম পালন করা হতো, তাহলে করোনা মহামারী এভাবে ছড়াতো না, এভাবে মানুষের মাঝে বিস্তার ঘটাতে পারতো না। তাই আমাদের এখনো সময় আছে, আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে এ ব্যাপারে সতর্ক হতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে আমরা যদি নিজেরা সতর্ক না হই, আমরা যদি নিজেরা স্বাস্থ্যবিধি না মেনে চলি, তাহলে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবো। জি ধন্যবাদ। জি সম্মানিত দর্শক, 21শে রাতে এই পর্যায়ে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, 21শে রাতের আলোচনায় আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে রয়েছেন এজন্য। আজকে আমরা আলোচনা করছি করোনা মোকাবেলায় মুক্তিযুদ্ধের চেতনা এই শিরোনামে। আমাদের সাথে রয়েছেন গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, রয়েছেন হারুন হাবিব, লেখক ও বিশ্লেষক মুক্তিযোদ্ধা, রয়েছেন হাসানুজ্জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। আমরা আবারও আলোচনায় ফিরবো। যে আলোচনাটা করছিলাম করোনা মোকাবেলায় মুক্তিযুদ্ধের চেতনা এই শিরোনামে, আসবো এই পর্যায়ে গোলাম কুদ্দুস আপনার কাছে। আমাদের এখন এই করোনার সময়ে একেবারে সীমিত পরিসরে সবকিছুই আস্তে আস্তে খুলে দেওয়া হয়েছে। সেই যে সাধারণ ছুটিটা ছিল, তার পরবর্তীতে যখন আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে, এমনকি সাংস্কৃতিক অঙ্গনেও সবকিছু আস্তে আস্তে খোলা হচ্ছে। একেবারেই সমস্ত ধরনের নৃত্য, আবৃত্তি, মঞ্চ নাটক, যে চর্চাগুলো রয়েছে সেগুলো সব হচ্ছে। সেই জায়গায় এখন তো নজরুলের
যখন জন্মদিবস থাকে বা প্রয়াণ দিবস, সেই সমস্ত দিনগুলোকে ঘিরে তো নজরুলের বেশ কিছু আয়োজন থাকেই। নজরুলের কবিতা, গান, নাটক বা তার সেই উপন্যাস অবলম্বনে কোনো পরিবেশনা থাকে। কিন্তু এখন সেটাকে এই করোনার ছাঁচের মধ্যে ফেলে এই বছর নতুন কোনো সে জাতীয় আয়োজন রয়েছে কিনা বা সেরকম করে উপস্থাপন রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের বাংলাদেশেও সবকিছুই এখন সীমিত আকারে যেরকম অফিস চলছে দীর্ঘদিন পর্যন্ত, সীমিত আকারে যানবাহন চলেছে, সবকিছু সীমিত। আমরা সংস্কৃতি চর্চা ক্ষেত্র এখানে যথেষ্ট, এখানে আমি সীমিত বলবো না, আপনার প্রযুক্তির কল্যাণে আমরা হয়তো ইন্টারনেটের মাধ্যমে আমরা সে সমস্ত লাইভ প্রোগ্রাম করছি, কিন্তু দর্শক শিল্পীর উপস্থিতিতে আপনি নিঃশ্বাস প্রশ্বাসের কাছাকাছি শিল্পীর অবস্থান নিয়ে যে অনুষ্ঠান, মঞ্চ বা খোলা জায়গায়, সেগুলো তো এখন বাস্তব পরিস্থিতির কারণে সেগুলো বন্ধ আছে। কারণ মানুষের জীবনটাই তো আগে, কাজে জীবন রক্ষা করেই সবকিছু আমাদেরকে করতে হবে। তারপরেও আমরা শিল্পীরা কিন্তু বসে নেই। এই যে করোনা কালে আজকে প্রায় 5 মাস অতিক্রান্ত হয়ে গেল, আমাদের আনুষ্ঠানিক আয়োজন তো বন্ধ আছে, কিন্তু জীবন্ত মানুষই তো শিল্প সৃষ্টি করে। কাজে মানুষের জীবন যতক্ষণ থাকবে, শিল্প সৃষ্টি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, এটি কখনো বন্ধ হবে না। আমরা বাসায় বসে গান লিখছি, কবিতা লিখছি, নাটক লিখছি, উপন্যাস, ছোট গল্প লিখছি, ছবি আঁকছি, নতুন নতুন নৃত্যের কোরিওগ্রাফি তৈরি করছি, নিজেকে তৈরি করছি, যেগুলো হয়তো আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে সেগুলো আবার দর্শক শ্রোতার সামনে, পাঠকের সামনে উপস্থাপিত হবে। যেমন ধরেন, আমি তো বিশ্বাস করি যে আগামীতে 21-এর বইমেলা যখন হবে, তখন কত নতুন ধরনের বিষয় নিয়ে আমরা গ্রন্থ পাবো। এই করোনা কালের বোধ, লড়াই, মিলে অসংখ্য নতুন বই আমরা পাবো। আজকে কবি নজরুলের তার মৃত্যুবার্ষিকী, যেটি সরকারিভাবে, যেটি ব্যাপক ব্যবহার, কারণ আমিও সে একটা মিটিং উপস্থিত ছিলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জাতীয়ভাবে যেটা করে থাকে, কিন্তু করোনার সংক্রমণ কারণে এটি অনেক সীমিত। এগুলো অনেকগুলোই এখন আপনার আমরা যেভাবে এখন রেকর্ডিংটা করছি, এইভাবে সবকিছু হচ্ছে। তো আজকে সম্মিলিত সাংস্কৃতিক জোট আমরা সেইভাবে হয়তো করতে পারছেন, কিন্তু আমাদের বিভিন্ন সংগঠনগুলো, আজকে আপনি দেখবেন যে বিভিন্ন আবৃত্তি সংগঠন, গানের সংগঠন, নাটকের সংগঠন, নাচের সংগঠন, আমরা কিন্তু প্রত্যেকেই স্ব উদ্যোগে এই আজকে বাংলাদেশে এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে কিন্তু নজরুলের মৃত্যুবার্ষিকী আজকে পালিত হচ্ছে। এবং আপনি দেখবেন আজকে সারা দিন বা সারা রাত ধরে আপনি লাইভ প্রোগ্রাম হচ্ছে, অসংখ্য সংগঠন করছে, ব্যক্তিগতভাবে করছে। একজন নজরুল তো আমাদের চেতনায় আছে, আমাদের মননে আছে, আমাদের চিন্তায় নজরুল আছে। কারণ রবীন্দ্রনাথ নজরুলকে বাদ দিয়ে বাঙালির সাহিত্য সংস্কৃতির কোনো অস্তিত্ব থাকে না। যেমনি ভাবে বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশ থাকে না, বাঙালি আজকে যে স্বাধীন সত্তা, এই সত্তাটি থাকে না। সুতরাং নজরুলকে নিয়ে আমাদের সমস্ত আয়োজন আজকে আছে। যেমন বাংলা একাডেমিতে আজকে সকাল 10টায় তার উপর একটা বক্তৃতা ছিল, যেটি ফেসবুক লাইভে নানাভাবে প্রচারিত হয়েছে। নজরুল ইনস্টিটিউট ছিল, শিল্পকলা একাডেমির আছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নানা প্রতিষ্ঠানের আছে, এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আছে। এই যে থাকবার পিছনে মূল কারণটা হলো নজরুল আমাদেরকে কেন এখন এত প্রাসঙ্গিক, নজরুল কেন আমাদের জীবনকে এইভাবে প্রভাবিত করেছে। যে কথাটি হারুন হাবিব ভাইও বলেছেন, আমিও বলতে চাই, সেটা হলো যে বাঙালি জাতির সবচেয়ে সংকটের মুহূর্তে, আমরা যখন স্বাধীনতার জন্য লড়াই করছিলাম, আমাদের জীবন যখন বিপন্ন, সেই সময় তো রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের গান নিয়ে, তাদের কবিতা নিয়ে, তাদের নাটক নিয়ে, তাদের লড়াই সংগ্রামের ইতিহাস নিয়ে। তারা শুধুমাত্র যে লিখেছেন সেটা নয়, তারা রাজনৈতিক লড়াইও করেছেন। কবি নজরুলের সেই সংগ্রামী জীবনের কথা তো আমরা জানি, তিনি কিভাবে ব্রিটিশ থেকে স্বাধীনতার জন্য লড়াই করেছেন। সেখানে তিনি 1 বছর সবসময় কারাদণ্ড ভোগ করেছেন, কারাগারে অনশন করেছেন 39 দিন। সে হুগলি কারাগারে তখন রাজবন্দির মর্যাদা আদায়ের জন্য তিনি আমরণ অনশন করেছিলেন 39 দিন। এবং সেই সমস্ত রাজনৈতিক নেতাদের অনশন
প্রত্যাহারের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করেছিলেন। রবীন্দ্রনাথ তাকে একটা টেলিগ্রাম করে, যেরকম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু 1952 সালের 15 ফেব্রুয়ারি তিনি অনশন করেছিলেন তার বিনা বিচারে তার আটকের বিরুদ্ধে। আমরা যেরকম কবি নজরুলকে সাম্প্রদায়িক করতে দেখি, জি জি জি, আসবো হারুন হাবিব আপনার কাছে। জি, আমি একটু শেষ করি। জি জি জি, আপনার সংযোগটা পাচ্ছিলাম না। জি, কৃষ্ণনগরে তিনি কংগ্রেস একটি সমাবেশ আহ্বান করেছিল, সেখানে সেই সম্মেলনে কবি নজরুলকে স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান করা হয়েছিল। এই সাম্প্রদায়িকতা বিরোধী সেই কনভেনশনে কবি নজরুল ইসলাম তার কান্ডারি হুঁশিয়ার যে বিখ্যাত কবিতাটি, এটি কিন্তু সেই শান্তি সম্মেলনের জন্য সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশন উপলক্ষে লেখা, এবং এটি সেই সম্মেলনের উদ্বোধনী সঙ্গীত হিসাবে গীত হয়েছিল। তার মানে কি, আজকে যখন আমাদের সমাজে সাম্প্রদায়িকতার উত্থান আমরা প্রত্যক্ষ করি, আমাদের এখানে যখন এখনো ষড়যন্ত্র দেখি মানুষে মানুষে বিভেদ তৈরি করবার, করোনা কালেও মানুষে মানুষের বিভেদ তৈরি করবার নানা ধরনের পদক্ষেপ ষড়যন্ত্র আমরা প্রত্যক্ষ করি, এবং মানুষের এই কষ্ট দুর্যোগকে অবলম্বন করে এক শ্রেণীর মহল, যিনি নজরুল ইসলামের তার বিদ্রোহী কবিতাগুলো ছিলেন, হ্যাঁ, সেই এক ধরনের লোভী মানুষ, তারা কিভাবে নিজেদের আর্থিক সুবিধা আদায়ের জন্য মানুষের দুর্যোগকে তারা ব্যবহার করতে, সামগ্রিকভাবে কবি নজরুলের এই সমস্ত অসঙ্গতি গুলা তুলে ধরা এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, মানুষকে লড়াই করবার যে আহ্বান, সেই চিরন্তন আহ্বান কিন্তু শুধু মুক্তিযুদ্ধের সময় নয়, আজকে করোনা কালেও সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আসলে এই আহ্বানে আমাদেরকে সাড়া দিয়ে চলতে হবে। জি, নিশ্চয়ই। এবং আমরা এই যে স্বপ্ন নিয়ে বাঁচছি, এবং করোনা থাকবে না, করোনাকে পরাভূত করব, মানুষের ঐক্যবদ্ধ শক্তি এবং বিজ্ঞানের আবিষ্কারের মধ্যে সেই স্বপ্ন নিয়েই আমরা বেঁচে আছি। জি, সেই বিজ্ঞানের আবিষ্কারের দিকে এগিয়ে যাওয়ার জন্য আসলে নজরুল তো সব সময় বলতেন, একেবারেই শিশুতোষ যে লেখাগুলো, তার মধ্য দিয়েও একটা ছোট্ট শিশুর মধ্যেও সেই স্বপ্নটা তিনি জাগিয়ে তুলেছিলেন। আমরা আসবো হারুন হাবিব আপনার কাছে। আমি জানতে চাইবো এখানে যে নজরুল তো আসলে দারিদ্র্য কবিতার মধ্যে হে দারিদ্র্য তুমি মোরে করেছো মহান, এক ধরনের অক্ষমতার মধ্যেও তিনি তো সক্ষমতা খোঁজার চেষ্টা সবসময় করেছেন। কোনো জীবনের কোনো অবস্থাতেই নিজেকে ছোট ভাবা, ছোট ভেবে মাথা নিচু করে থাকা, এই শিক্ষা নজরুল আমাদেরকে দেননি। আমাদের যেমন মুক্তিযুদ্ধের সময়ও কিছু একেবারেই সীমাবদ্ধতা ছিল, অনেক কষ্ট করতে হয়েছে, সীমিত খাদ্য সেটা ভাগাভাগি করে খেতে হয়েছে রণক্ষেত্রে, তাদেরকে হয়তো একেবারেই তাদের যে সেই ত্যাগের যে ব্যাপারটা ছিল, যুদ্ধকালীন সময়, মুক্তিযুদ্ধের সময়ের কথা আমি এখানে বিশেষ করে উল্লেখ করতে চাচ্ছি। আমরা আমাদের বিভিন্ন উৎসবকেও সীমিত পরিসরে করেছি, বা একেবারেই সেই ঘরবন্দি থাকার মধ্যে। গোলাম কুদ্দুস যে প্রয়োজনের কথা বলছিলেন, যে প্রয়োজনে জাতির পিতা কারাবরণ করেছেন, প্রয়োজনে কাজী নজরুল ইসলাম বিভিন্ন সময় কারাবরণ করেছেন, আবার প্রয়োজনের তাগিদই এখন আমাদেরকে ঘরবন্দি থাকতে হবে। প্রয়োজন একেবারেই খুব প্রয়োজন না হলে আমরা ঘরের বাইরে যাব না, এই শিক্ষাটা তো আমরা আসলে সেই নজরুলের কাছ থেকে নিতে পারি। পাশাপাশি অসাম্প্রদায়িকতার যে কথাটা বললেন গোলাম কুদ্দুস, যে অসাম্প্রদায়িক চেতনাটা আমাদের মুক্তিযুদ্ধের সময়ও ছিল, এবং এই অসাম্প্রদায়িকতার জন্য সারা জীবন একটা অসাম্প্রদায়িক পরিবেশের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করে গিয়েছেন কাজী নজরুল ইসলাম। কিন্তু সেইটা কি আসলে পরিপূর্ণভাবে এখন সেই শিক্ষা থেকে আমরা সেই সীমিত বা আমাদের অক্ষমতাটুকুকে ঘুচিয়ে সেখান থেকে সক্ষমতা খোঁজার চেষ্টা করছি কিনা? ঠিকই বলেছেন। আসলে আমরা যারা মুক্তিযুদ্ধের রণাঙ্গন পর্যায়ে ছিলাম, যে অভিজ্ঞতা ছিল আমাদের, আমরা দেখেছি যে সাময়িক যে কষ্ট, দৈন্যতা এবং সংকুচিত যে সঞ্চয়, সবকিছু মিলে আমাদের মুক্তিযুদ্ধের প্রাথমিক কাল শুরু হলো, এবং মুক্তিযুদ্ধের মাঠে সেই ব্যাপারগুলো খুব আমাদের ব্যাপক কিছু সীমিত অস্ত্র, সীমিত খাবার, থাকবার জায়গা সীমিত, সবকিছু মিলেই যে একটা দৈন্যতা, সেটা কিন্তু আমাদের নিজেদেরকে বা কোনো মুক্তিযুদ্ধের মানুষকে দৈন্য করেনি। এই শিক্ষাটা আমরা যেমন নজরুলের জীবন থেকে নিতে পারি, যেমন এত দরিদ্র
একজন ইমামের ঘরে জন্ম নেয়া, তারপরে তিনি সেই মসজিদে তার বাবার মৃত্যুর পরে 10 বছর বয়সে তিনি মুয়াজ্জিনের ভূমিকা পালন করলেন, তারপরে ঘেঁটো দলে গেলেন, তারপরে আস্তে আস্তে তার যে উত্তরণ ঘটলো, সেই উত্তরণের মধ্য দিয়ে নজরুল একদম শিশুকাল থেকেই এবং পরিণত 1939 পর্যন্ত তার বলবো তার যে যখন যা রোগটা হয়, দুরারোগ্য ব্যাধি বলবো, সে পর্যন্ত সচেতন নজরুল কিন্তু কখনো মাথা নোয়াননি। আমাদের মুক্তিযুদ্ধেও কিন্তু সেই চেতনাটাই কাজ করেছে, এখানে মাথা নোয়াবার জন্য বাঙালি কিন্তু রণাঙ্গনে যায়নি। সেদিক থেকে আমরা সৌভাগ্যবান যে আমাদের জাতীয় জীবনে নজরুলের গানগুলো, নজরুলের চেতনাগুলো, তার আদর্শ বোধগুলো এমন ভাবে আমাদের অনুপ্রাণিত করেছিল যেটা আমরা তাতে সশস্ত্র হয়েছি। আমরা মনে হয়নি যে আমরা দৈন্যতার মধ্যে আছি, আমাদের মনে হয়েছে আমরা আমাদের যে যে চিরঞ্জীব যে ঐতিহ্য যে ধারণ করি বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের, নজরুলের, সে থেকে যে বাঙালি বেরিয়ে এসছে, সে বাঙালি অপ্রতিরোধ্য। এখানে আরেকটি কথা উঠেছে, আপনিও বলেছেন, সেটা হচ্ছে যে আমরা সেই যে আমাদের যে এই যে নজরুল, অনেকেই কিন্তু আমি জানি না, আমাদের নতুন প্রজন্মের সবাই জানেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি। কিন্তু একটি কথা বোধ হয় আমি বলতে চাই এই কারণে যে আপনাদের মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এটা যতবার বলা হবে আমাদের নতুন প্রজন্ম এটা জানবে এবং আত্মস্থ করবে যে নজরুল ইসলাম কিন্তু জাতীয়ভাবে ভারতীয় ছিলেন। তার জন্ম কিন্তু চুরুলিয়া অঞ্চলে বহু আগে, 1899 সালের দিকে, কিন্তু উনি তখন অবিভক্ত ভারতে, বাংলাদেশের দলিরামপুর, কুমিল্লা সব জায়গায় এসেছেন, গান গেয়েছেন, প্রেম করেছেন, বিয়ে করেছেন, সবই ঠিক আছে। কিন্তু তারপরও কিন্তু মুক্তিযুদ্ধে কিন্তু সেই নজরুল আমাদের হয়ে গেছে। মুক্তিযুদ্ধের আগে থেকেও নিঃসন্দেহে প্রেমের হয়েছে, বিদ্রোহের হয়েছে, দ্রোহের হয়েছে, কিন্তু নজরুল যে পুরোপুরি ভাবে আমাদের হলেন তার কৃতিত্ব কিন্তু বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমার স্পষ্ট মনে পড়ে, আমি তখন যুদ্ধ ফেরত অবস্থায় এসে কেবল নতুন দেশের সাংবাদিকতা পেশায় যুক্ত হয়েছি, লেখালেখির পেশায়। তখন সম্ভবত 24শে মে 1972 সাল, বঙ্গবন্ধু মাত্র এলেন তো জানুয়ারি মাসের 10 তারিখে, এসেই কিন্তু ভারত সরকারকে তিনি লিখলেন যে নজরুলকে বাংলাদেশে আনবেন এবং এখানে রক্ষণাবেক্ষণ করবেন। ভারতের প্রধানমন্ত্রী, আমি জানি তৎকালীন পশ্চিমবঙ্গের যারা কর্তা ব্যক্তি, রাজনৈতিক এবং সাংস্কৃতিক, প্রত্যেকেই কিন্তু যেহেতু বঙ্গবন্ধু এই আবদারটা করেছেন নজরুলকে নিয়ে আসবেন এবং এখানেই নজরুল থাকবে, তারা কিন্তু রাজি হয়েছিল। কাজেই বঙ্গবন্ধু নজরুলের সঙ্গে এখন অসংখ্য ছবি আছে। আমি যে বাড়িতে ধানমন্ডিতে তাকে রাখা হয়েছিল, কবি ভবন, সেখানেও অনেকবার যাওয়ার সুযোগ হয়েছিল। আমি কথাটা বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবলমাত্র বাঙালি জাতিসত্তার, অসাম্প্রদায়িক জাতিসত্তার যে রক্ষা করেছেন, জাগিয়ে দিয়েছেন তাই নয়, তিনি কিন্তু রবীন্দ্রনাথ, নজরুলকে একই সাথে বরণ করেছেন, গ্রহণ করেছেন এবং আত্মস্থ করেছেন। এবং আমরা যদি দেখি যে নজরুলকে আমরা জানি যে নজরুলকে আমাদের এক শ্রেণীর মোল্লাবাদী বা যারা কট্টর মানে ধর্মান্ধ ব্যক্তি, তারা কিন্তু তাকে কাফের আখ্যায়িত করেছিল। অথচ এই নজরুল অসংখ্য অগণিত গজল লিখেছেন, ইসলামের গজল লিখেছেন। এই নজরুল কিন্তু ভজন, কীর্তন এবং শ্যামা সঙ্গীত লিখেছেন। অর্থাৎ হিন্দু মুসলমান, অর্থাৎ বাঙালি জাতীয় সত্তার যে ব্যাপারগুলো যে ধর্মে নিয়ন্ত্রণ করে না, করে বাঙালি জাতিসত্তার যে অসাম্প্রদায়িক জাতীয়তাবোধ, সেটা কিন্তু একটা বড় বড় উদাহরণ হচ্ছে কাজী নজরুল ইসলাম। জি, একেবারে ইসলামিক গান থেকে শুরু করে শ্যামা সঙ্গীত পর্যন্ত তার যে বিচরণ। জি জি, বলছিলেন। সেই কথাটাই বলছিলাম। কাজেই আমরা যেন আরেকটি শিক্ষা গ্রহণ করি আজকে মুক্তিযুদ্ধের এত এত বছর পরে, 50 বছর প্রায়, যে আমরা যখন কাজী নজরুলকে মুসলিম কবি বলে মনে করি, কেউ কেউ আছেন এখনো করে থাকেন, তারা কিন্তু ভুল করছে এই কারণে নজরুল হচ্ছে মনুষ্যত্বের কবি, বাঙালির কবি, সাম্যের কবি,
প্রগতির কবি এবং বিদ্রোহের কবি। কাজেই নজরুলকে কিন্তু সংকুচিত করা সঙ্গত কাজ হবে না, তখন হয়নি, এবং নজরুল নিজে তার প্রতিবাদ করেছেন এবং নিজে দাঁড়িয়েছেন। এবং আমরা জানি যে সাম্প্রদায়িক যখন কোলাহল শুরু হলো বিভিন্ন সময়ে, নজরুল কিন্তু অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়েছেন, মনুষ্যত্বের পক্ষে লড়েছেন। তার দোলন চাপা বলুন, তার ভাঙ্গা গান বলুন, ছায়ানট, সাম্যবাদী, এগুলো, এই যে কবিতার ব্যাপারগুলো, বইগুলো, বিশেষ বিশেষ কবিতাগুলো, বিদ্রোহী, এগুলো মানুষকে প্রতিষ্ঠিত করেছে। কোনো একটা বিশেষ দল, মত বা ধর্ম কিন্তু প্রতিষ্ঠিত করেনি। আসলে এটাই তো বলেছেন তিনি সবসময়, যে মানুষ তো মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য তো মানুষ নয়। কাজেই আমরা তার প্রতি সুবিচার করব, অবশ্যই সুবিচার করব, যদি নজরুল ইসলামকে সার্বিকভাবে বাঙালির মনুষ্যত্বের, সাম্যের এবং বিদ্রোহের কবি বলে আমরা গ্রহণ করি। নজরুল তো আসলে নিজেই লিখে গিয়েছেন, তার নিজেকে ভালোবাসার কথা তিনি কোথাও লিখে যাননি। তিনি তো তার গানকে শুধু ভালোবাসতে বলেছিলেন, তার শিক্ষাকে আসলে ভালোবাসতে বলেছিলেন। সেই শিক্ষাটাই হয়তো তার গানের মধ্য দিয়ে তিনি আমাদেরকে দিতে চেয়েছেন। আসবো হাসানুজ্জামান আপনার কাছে। মুক্তিযুদ্ধের একেবারেই যে সেই চেতনা, যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ডাকে এদেশের মানুষের যার কাছে যা ছিল তাই নিয়ে যে এক ধরনের ঝাঁপিয়ে পড়া, সেখানে তো আসলে সেই বুকের গভীরে এক বড় ধরনের একটি শক্তি ছিল, একটি গভীর একটি চেতনা ছিল। সেই চেতনা আসলে এখন কতটুকু জাগ্রত আছে? যখন আমরা প্রতিদিন এখন সংবাদ, যে গণমাধ্যমের বিভিন্ন সংবাদে শিরোনাম হতে দেখি এরকম রিসেন্ট হাসপাতাল কিংবা JKG বা ঠিকাদার প্রতিষ্ঠানের নকল মাস্ক সরবরাহ করা, এরকম বিভিন্ন, বা স্বাস্থ্য খাতের দুর্নীতি, তখন কি আসলে মনে হয় যে আমাদের সেই মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধের যার ডাকে সাড়া দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতির জনকের ডাকে, তার যে সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর উচ্চারণ, সেই উচ্চারণ কি আমরা এখন প্রতি মুহূর্তে করতে পারছি? আমরা কি সেটা উচ্চারিত হতে শুনছি? যদি শুনতাম তাহলে তো আসলে এই জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপিত হতো না। কি বলবেন হাসানুজ্জামান? জি, ধন্যবাদ। আমি প্রথমেই আমার সংগঠন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আমাদের মূল বক্তব্য সংক্ষেপে তুলে ধরতে চাই। জি জি। আমাদের মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মূল বক্তব্য হচ্ছে, বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, সেই ভাষণে তিনি বলেছিলেন, আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জি জি। তো আমাদের মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের স্লোগান হচ্ছে, মুক্তি সংগ্রাম চলবে। কারণ আমরা মনে করি যে আমাদের স্বাধীনতা সংগ্রাম শেষ হলেও, আমরা একটি ভূখণ্ড অর্জন করলেও আমাদের অর্থনৈতিক মুক্তি এখনো সাধিত হয়নি। তাই বঙ্গবন্ধুর সেই অমোঘ বাণী, মুক্তি সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এবং আমাদের সংগঠন মনে করে যে 71 সালে যারা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আগামী 15-20 বছর পরে হয়তো কেউ প্রকৃত মুক্তিযোদ্ধা, সশস্ত্র মুক্তিযোদ্ধারা জীবিত থাকবে না। তাই আমাদের এই সংগঠনের মাধ্যমে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা সৃষ্টির মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। এবং আপনি সর্বশেষ যে কথাটি বললেন, রিজেন্ট সহ কিছু দুর্নীতিবাজ যারা করোনার সেবার নামে অর্থ লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমি মনে করি বর্তমান সরকারের আমলে শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এবং আমি মনে করি যে শুধু তাদের গ্রেপ্তারই যথেষ্ট নয়, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় না আনলে, তাদের দুর্নীতির আখড়াগুলো সঠিকভাবে আমরা আবিষ্কার না করলে এই দুর্নীতি চলমান থাকবে। তাই যে কোনো মূল্যে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এমনকি আমরা শুনতে পাই যে স্বাস্থ্য অধিদপ্তরে অনেক দুর্নীতিবাজ রয়ে গেছেন, সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবো আমাদের
সংগঠনের মাধ্যমে। জি, যেমনটা এবং মাননীয় আজকে যেহেতু- প্রধানমন্ত্রীও আসলে জিরো টলারেন্সের কথা বলেছেন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধেও, যে Right. একেবারেই তাদেরকে সমাজ থেকে নির্মূল করতে হবে। আসলে সেই Right. নির্মূল করতে সক্ষম না হলে আমরা বোধহয় কোনো যুদ্ধেই আসলে জয়ী হতে পারবো না। আমি অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। আমি সবার কাছ থেকে একেবারে শেষ মন্তব্য নিতে চাচ্ছি। শুরুতেই গোলাম কুদ্দুস, আপনার কাছে আসবো। শেষ মন্তব্য, যে করোনা মোকাবেলায় মুক্তিযুদ্ধের চেতনা আমাদের কিভাবে কাজ করবে, একেবারেই আমি 30 সেকেন্ড করে একটু আপনাদের শেষ মন্তব্য নিব, খুব ছোট বাক্যে। প্রথমত হলো যে কোনো সংকট মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং এই ধরনের জাতীয় পরিস্থিতিতে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, সরকার বা স্বাস্থ্য অধিদপ্তর যে সমস্ত দিক নির্দেশনা দেন পরিস্থিতি মোকাবেলায়, সেই দিক নির্দেশনা পুরোপুরি অনুসরণ করতে হবে, এবং সেখানে টেকনিক্যাল কমিটির যে সাজেশন গুলো আছে সেগুলো যাতে স্বাস্থ্য অধিদপ্তর মেনে চলে সেটা দেখতে হবে। আরেকটি হলো যে আমাদেরকে মানবিক বোধে তাড়িত হতে হবে। আমার পাশে যে মানুষটি আক্রান্ত হয়েছে করোনা রোগে, এটিতে এখন বোঝা গেল যে এটি মোকাবেলা করা সম্ভব, তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এবং করোনা সংগঠনের কারণে যে মানবিক সংকট তৈরি হয়েছে, আর্থিক সংকট তৈরি হয়েছে, আমার পাশের যে মানুষটি আজকে না খেয়ে আছে, যে পরিবার ব্যাপক আর্থিক সংকটে আছে, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যেমনি ভাবে আমরা প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, আজকেও আমাদেরকে সেইভাবে যারা ক্ষতিগ্রস্ত আছে, আর্থিক সংকট আছে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে আমাদেরকে এই পরিস্থিতি উত্তরণ করতে হবে, সাহস রাখতে হবে, যে এবং আমরা আশা করি যে এই করোনা থেকে আমরা মুক্ত থাকতে পারবো, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ, বঙ্গবন্ধু, সেই প্রত্যাশা তো আমাদের থাকবে। আসবো হাসানুজ্জামান, আপনার কাছে একদম শেষ মন্তব্য। ধন্যবাদ। আমি মনে করি করোনা মোকাবেলায় আমাদের মূল মন্ত্র হওয়া উচিত গণসচেতনতা। আমাদের সাধারণ মানুষকে যতদিন আমরা সচেতন না করতে পারবো, যতদিন তাদেরকে উপলব্ধি করাতে না পারবো যে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে, ততদিন আমরা করোনা থেকে সহজে মুক্তি লাভ করব। জি, নিঃসন্দেহে যেমন করে মুক্তিযুদ্ধের প্রতিটি ক্ষণে আমরা অনেক বেশি সচেতন ছিলাম, সতর্ক ছিলাম, ঠিক তেমনি ভাবে শেষ মন্তব্য জানবো হারুন হাবিব আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসলে করোনার যে যুদ্ধ, এটা তো একটা যুদ্ধ, এবং যুদ্ধের যতগুলো প্রস্তুতি আছে, যুদ্ধে জিতবার, যুদ্ধকে জয় করবার, যুদ্ধে নিজেকে ক্ষতিগ্রস্ত না করবার, তা ব্যক্তিগতভাবে করতে হবে, তেমনি ভাবে রাষ্ট্রকে করতে হবে, সরকারকে করতে হবে। আমি অনেক অভিযোগের সাথে এই অভিযোগটাও করতে চাই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যতটা ভালো হওয়া উচিত ছিল সেটা কিন্তু নানা কারণে ঘটেনি। কিন্তু এর সাথে ব্যক্তিগতভাবে যদি কোনো মানুষ এটাকে অবহেলা করেন, হেলায় কাটান, তাহলে কিন্তু সরকার চেষ্টা করলেও সত্যিকার অর্থে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। এই বড় যুদ্ধটাকে জয় করতে হবে। সরকার তো নিঃসন্দেহে, ব্যক্তিগতভাবে সমাজকে আমাদের সামষ্টিক। নিশ্চয়ই ধন্যবাদ হারুন হাবিব আপনাকে, ধন্যবাদ গোলাম কুদ্দুস আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি হাসানুজ্জামান আপনাকে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, 21 রাতের আলোচনা এখানেই শেষ করতে হবে, কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধের সময় 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে জাতির জনক যেভাবে উচ্চারণ করেছিলেন আমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে, তখন হয়তো তিনি ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন, হয়তো অস্ত্র নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি, যেভাবে হোক সে বা সহযোগিতার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক তেমনিভাবে করোনাকালীন এই যুদ্ধে, মুক্তিযুদ্ধে সেই চেতনা বুকে ধারণ করে আজও আমরা ঝাঁপিয়ে পড়ব। তবে আজকে বোধহয় আমরা আমাদের হাতের কাছের মাস্ক, যে গ্লাভস আছে, সেগুলো নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে, সেভাবেই সতর্ক থাকতে হবে, আর সহযোগিতার হাত তো অবশ্যই বাড়িয়ে রাখতে হবে, সেই মানবতার জয়গান গাইতে হবে যেভাবে গেয়ে গিয়েছেন নজরুল। সেই শিক্ষাগুলো আমরা বুকে ধারণ করে এগিয়ে চলবো প্রতি মুহূর্তে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি 21 রাতের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।